আচ্ছা, আমাদের সাথে কি এমনটা হয় যে সারা দিন অসম্ভব ব্যস্ত, কিন্তু দিনের শেষে যখন ভাবি মনে হয় আরে কোনো দরকারি কাজই তো এগোয়নি। টেবিলে হয়তো বসলাম, কিন্তু 5 মিনিট যেতে না যেতেই ফোনটা হাতে চলে আসে। দেখুন, এই সমস্যাটা কিন্তু শুধু একজনের নয়। আজকের এই দুনিয়ায় মনোযোগ ধরে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো টেকনিক থাকতো যা দিয়ে আপনি 8 ঘন্টার কাজ মাত্র 3 ঘন্টায় শেষ করে ফেলতে পারতেন। চলুন, আজ আমরা ক্যাল নিউপোর্টের বিখ্যাত বই ডিপ ওয়াকের গভীরে ডুব দিই আর সেই নিনজা কৌশলটা শিখে ফেলি। তো চলুন আসল সমস্যাটা নিয়ে একটু কথা বলি। আমাদের বেশিরভাগেরই কিন্তু কাজ শুরু করার 4 ঘন্টা পর আর মাথা কাজ করতে চায় না। মনে হয় যেন একটা অদৃশ্য দেয়ালে এসে সব চিন্তা আটকে গেছে, তাই না? কেন আমাদের মনোযোগের ব্যাটারিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? এই প্রশ্নটা নিজেকে একবার করা যাক। সারাদিন ধরে ইমেল, মিটিং আর ফোনের নোটিফিকেশনের শব্দ, এর মধ্যেই দিন শেষ। কিন্তু যে আসল কাজটা ক্যারিয়ারকে এক ধাপ এগিয়ে নিয়ে যেত, সেটাই টেবিলে পড়ে থাকলো। মানে আমরা ব্যস্ত থাকলাম, কিন্তু প্রোডাক্টিভ হতে পারলাম না। এটা কিন্তু আমাদের সবারই খুব চেনা একটা অনুভূতি। আর মজার ব্যাপার কি জানেন? এই যে মনোযোগ দিতে না পারার অনুভূতিটা, এটা শুধু আপনার বা আমার একার নয়। যেমনটা রেডিটের একজন ইউজার বলছেন, মানুষ আসলে দিনে 3 থেকে 4 ঘন্টার বেশি গভীর মনোযোগ দিয়ে কাজ করতেই পারে না। তার মানে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এটা একটা সাধারণ বাস্তবতা। তাহলে এই সমস্যার গোড়াটা কোথায়? কম্পিউটার সায়েন্সে প্রফেসর ক্যাল নিউপোর্ট এর একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি আমাদের প্রতিদিনের কাজকে মূলত দুটো ভাগে ভাগ করেছেন, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমরা ঠিক কোথায় পিছিয়ে পড়ছি। দেখুন, একদিকে আছে ডিপ ওয়ার্ক বা গভীর কাজ, যেমন ধরুন কোনো জটিল কোডিং সমস্যার সমাধান করা, বা একটা বই লেখা, বা নতুন কোনো বিজনেস স্ট্র্যাটেজি বানানো। এই কাজগুলো আমাদের মস্তিষ্কের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আর নতুন কিছু তৈরি করে। আর অন্যদিকে আছে শ্যালো ওয়ার্ক বা অগভীর কাজ, যেমন ইমেলের উত্তর দেওয়া, মিটিং অ্যারেঞ্জ করা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা। এগুলো আমাদের ব্যস্ত রাখে ঠিকই, কিন্তু আমাদের জীবনে তেমন কোনো ভ্যালু অ্যাড করে না। ক্যাল নিউপোর্ট ডিপ ওয়ার্কের একটা ফর্মাল সংজ্ঞাও দিয়েছেন। তার মতে এটা হলো সেই কাজ যা আমরা সব ধরনের ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ থেকে মুক্ত হয়ে পুরো মনোযোগ দিয়ে করি। এমন কাজ যা আমাদের ব্রেনকে তার ক্ষমতার শেষ সীমা পর্যন্ত ব্যবহার করতে বাধ্য করে। জেকে রাউলিং বা বিল গেটসের মতো সফল মানুষদের সাফল্যের আসল রহস্য কিন্তু এটাই। আর এখানেই ক্যাল নিউপোর্টের মূল থিওরিটা আছে। তিনি বলছেন, আমাদের এই নোটিফিকেশনের দুনিয়ায় ডিপ ওয়ার্ক করার ক্ষমতাটা দিন দিন দুর্লভ একটা স্কিল হয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময়ই ইকোনমিতে এর মূল্য রকেটের গতিতে বাড়ছে। তাই ভবিষ্যতে তারাই সফল হবে যারা এই দক্ষতাটা অর্জন করতে পারবে। কিন্তু আমরা মনোযোগ দিতে পারি না কেন? এর পিছনে একটা সায়েন্টিফিক কারণ আছে, যাকে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ। ধরুন আপনি একটা জরুরি রিপোর্ট লিখছেন, আর হঠাৎ 30 সেকেন্ডের জন্য শুধু ইমেলটা চেক করলেন। আপনার মনে হতে পারে, আরে আমি তো সাথে সাথেই কাজে ফিরে এসেছি। কিন্তু বিজ্ঞান বলছেন না, আপনার মনোযোগের একটা বড় অংশ তখনও ওই ইমেলের চিন্তাতেই আটকে আছে। এই কারণেই মাল্টিটাস্কিং আমাদের প্রোডাক্টিভিটি একদম ধ্বংস করে দেয়। বেশ, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? ভাগ্য ভালো যে ক্যাল নিউপোর্ট আমাদের শুধু সমস্যাটা দেখিয়েই ছেড়ে দেননি, বরং এর থেকে বের হওয়ার জন্য একটা পরিষ্কার প্রেসক্রিপশনও দিয়েছেন। তিনি মোট 4টি শক্তিশালী নিয়মের কথা বলেছেন। এই হলো সেই 4টি নিয়ম। এগুলো কোনো কঠিন তত্ত্ব কথা নয়, বরং আমাদের হারানো মনোযোগ ফিরিয়ে আনার জন্য একটা প্র্যাকটিক্যাল রোডম্যাপ। চলুন এবার একটা একটা করে প্রত্যেকটা নিয়ম একটু ভেঙে চুরে দেখি। প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো গভীরভাবে কাজ করতে হবে। আমরা অনেকেই ভাবি কাল থেকে একদম মনোযোগ দিয়ে কাজ করব। কিন্তু আমাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার হলো একটা ফোনের ব্যাটারির মতো, যা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। তাই ইচ্ছাশক্তির ওপর ভরসা করলে চলবে না, বরং এমন রুটিন বা অভ্যাস তৈরি করতে হবে যাতে মনোযোগ দেওয়াটা একটা অটোমেটিক অভ্যাসে পরিণত হয়। দেখুন, নিজের লাইফস্টাইল অনুযায়ী বিভিন্ন পদ্ধতি বেছে নেওয়া যেতে পারে। যেমন মোনাস্টিক বা সন্ন্যাসী পদ্ধতি, যেখানে দুনিয়ার প্রায় সব অগভীর কাজ ছেড়ে দেওয়া হয়, অথবা রিদমিক বা ছন্দময় পদ্ধতি, যেখানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, যেমন ধরুন ভোর 5টা থেকে 7টা, শুধু ডিপ ওয়ার্কের জন্য লক করে দেওয়া হয়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিন্তু এটাই সবচেয়ে বেশি কাজে। পরিবেশ যে কতটা গুরুত্বপূর্ণ তার একটা দারুণ উদাহরণ দিই। জেকে রাউলিং যখন হ্যারি পটারের শেষ বইটা লিখছিলেন, তখন বাড়িতে কিছুতে মনোযোগ দিতে পারছিলেন না। তখন তিনি কি করলেন জানেন? একটা বিলাসবহুল হোটেলে গিয়ে নিজেকে পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেললেন। এই যে একটা বড় পদক্ষেপ নিলেন, এটাই তাকে তার মাস্টারপিসটা শেষ করতে সাহায্য করেছিল। এবার চলুন দ্বিতীয় নিয়মে যাই।
এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু নিয়মটা হলো একঘেয়েমি বা বোরডমকে আপন করে নিতে হবে। আমাদের ব্রেন এখন এক মুহূর্ত বোর হতে চায় না। বাসের জন্য লাইনে দাঁড়ালেই ফোনটা হাতে চলে আসে। এই অভ্যাসটা আমাদের মনোযোগের পেশিকে একদম দুর্বল করে দিচ্ছে। তাই মাঝে মাঝে কিছু না করে চুপচাপ বসে থাকাটা খুব দরকার। এটাই আমাদের ফোকাস মাসেলকে শক্তিশালী করে তুলবে। নিউপোর্ট কিন্তু সাধু সন্ন্যাসী হতে বলছেন না। তিনি বলছেন সোশ্যাল মিডিয়াকে বিনোদনের জিনিস হিসেবে না দেখে একটা টুল বা যন্ত্র হিসেবে দেখুন। আর নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এই অ্যাপটা কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জনে সাহায্য করছে নাকি আমার সময় নষ্ট করছে? যদি এর খারাপ প্রভাবটা ভালো প্রভাবের থেকে অনেক বেশি হয় তাহলে সেটাকে জীবন থেকে বাদ দিন। সিম্পল। আর একদম শেষ নিয়ম, দেখুন, আমরা শ্যালো বা অগভীর কাজ পুরোপুরি বাদ দিতে পারব না, কিন্তু সেগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারি। এর জন্য একটা অসাধারণ টেকনিক হলো টাইম ব্লকিং, মানে দিনের শুরুতেই প্রতিটা ঘন্টার জন্য একটা প্ল্যান করে ফেলা। যেমন সকাল 9টা থেকে 11টা রিপোর্ট লেখা, 11টা থেকে 11:30 ইমেল চেক। এতে করে আমরা পরিষ্কার বুঝতে পারব আমাদের সময় কোথায় যাচ্ছে এবং অগভীর কাজগুলোকে সহজেই না বলতে শিখব। তো আমরা বইটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাল নিউপোর্টের এই পুরো আলোচনার মূল কথা হলো আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা শুধু একটা প্রোডাক্টিভিটি হ্যাক নয়, এটা আসলে একটা জীবন দর্শন বেছে নেওয়ার মতো। উইনিফ্রেড গ্যালাঘারের এই কথাটা কিন্তু সবকিছু বলে দেয়। যখন ঘণ্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে নতুন কিছু তৈরি করা যায়, তখন যে একটা মানসিক শান্তি আর গভীর তৃপ্তি পাওয়া যায়, সেটা হাজারটা নোটিফিকেশন বা লাইকসে পাওয়া সম্ভব নয়। একটা ডিপ লাইফ শুধু আমাদের কেরিয়ারেই সাহায্য করে না, এটা আমাদের আত্মিকভাবেও পরিপূর্ণ করে তোলে। সুতরাং চূড়ান্ত প্রশ্নটা হলো এটাই, আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো বিক্ষিপ্ততার শ্যালো লাইফ, যেখানে আমরা সারা দিন ব্যস্ত থাকব কিন্তু ভেতরে একটা অতৃপ্তি থেকে যাবে। আর অন্যটা হলো মনোযোগ আর সার্থকতার ডিপ লাইফ, যা হয়তো কঠিন কিন্তু অনেক বেশি পরিপূর্ণ। এখন সিদ্ধান্তটা আমাদের নিজেদেরকেই নিতে হবে, আমরা কোন পথে হাঁটব।